গলা বেয়ে রক্ত পড়ছে। ফ্লোরের কিছু জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ। সারা শরীরের যন্ত্রণায় বিছানায় গুটিসুটি মেরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সেহের। তার সারা গায়ে মারের চিহ্ন। কিছুক্ষণ আগেই সেহেরের বাবা আর তার সৎমা বিনা অপরাধে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। সেহেরের মুখমণ্ডলেও কাটাছেঁড়ার দাগ। সেহেরের চাচি তার গায়ে গরম পানির ছ্যাঁক দিয়ে যাচ্ছে আর সেহের বারংবার ব্যথায় চিৎকার করে উঠছে। সেহেরের থেকে দুহাত দূরত্বে বসে আছে সেহেরের দাদিমা। দাদি আঁচলে মুখ গুজে কাঁদছে। অসহায় মেয়েটাকে কি করে তার নিজ জন্মদাতা পিতা মারতে পারে তাই ভাবতে পারছে না। এই অসহায় মেয়েটার বাবাই যে নিজের গর্ভের সন্তান ভাবতেই তার ঘৃণায় গা ঘিন ঘিন করছে। কিছুটা দূরে আরামদায়ক চেয়ারে দুহাতের আঙুল একত্রিত করে মুখে হাত দিয়ে বসে আছে সেহেরের বড় জেঠু আর দরজার দিকে দাঁড়িয়ে আছে সেহেরের চাচাতো ভাই আবিদ। সকলেই চুপচাপ আছে, কারো কোনো কথা নেই। নিস্তব্ধ ঘরটাতে সেহেরের গোঙানি ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। চাচি যখন সেহেরের থুতনিতে মলম লাগানোর সময়ই দাদিমা বলে উঠল, কোনো গজব জন্ম দিছিলাম আমার পেটে। মাইয়াডার সোনার মতো মা ডারে খাইল, এখন মাইয়াডারে মাইরা ফেলতাসে। পুত্রে, সেহেরের বাবা, মাইয়া মানে একটা জান্নাত। আর তুই তোর বংশের উত্তরাধিকারের লাইগা এক মাইয়ারে মারছোস, এখন আবার নিজের মাইয়ার পিছে লাগছোস। আমার আজ অবধি একখান মাইয়া হইল না, হেই দুঃখে কতরাই তো কানসি আর আমার পেটের পুত। বলেই হাউমাউ করে কেঁদে উঠল। দাদিমার কান্না যেন সেহেরের কান অবধি পৌঁছাচ্ছে না। সে একরকম ফোবিয়ায় আছে, বারবার মা মা করছে। দাদির কান্নায় আবিদ এগিয়ে এসে দাদিকে সামলানোর চেষ্টা করল, কিন্তু পারল না। দাদিমা কাঁদতে কাঁদতে আবার বলা শুরু করল, মাইয়া ছিল না, হেই আফসোস আমার সুফিয়া, সেহেরের মা, ঘুচায় দিছিল। আমার হেই পবিত্র ফুলটা দিনের পর দিন অত্যাচার মুখ চেপে সহ্য কইরাও হাসি মুখে কইত আমি ভালো আছি মা। হেই ফুলের একটাই দোষ আছিল, হেই পুত জন্ম দিতে পারে নাই, দিছে এক মাইয়া। এতে আমারই বইনের মাইয়া আমার পুতের মাথা খাইয়া গিরিঙ্গি বাজের মতো আমার শান্তির সংসারে আগুন ধরায় দিয়া গেছে। আহমা চুপ করবা, মানসম্মান তো দেখছি সব খুইয়ে ছাড়বা। বিরক্তির সুরে বলল জেঠু। এই ছাড়া চুপ কর তুই, গিরিঙ্গিবাজের চামচামি করতে আইবি না। 1 গ্রাম কি আমি 10 গ্রামরে মাইকিং কইরা ওই গজবটার কুকীর্তি হুনামু। ভুইলা যাইস না, ওই পোলায় তার মার গায়ে হাত তুলতেও ভুলে নাই। জেঠু আর কোনো কথা না বলে আরামদায়ক সোফা ছেড়ে দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ওষুধ লাগানোর ঘণ্টাখানেক অবধি সারা শরীরের জ্বালাতন না কমলেও আস্তে আস্তে কমে আসছে। এটাই হয়তো গ্রামের লতাপাতার চিকিৎসার ছোট নমুনা। সেহের চোখ দুটো ছোট ছোট করে আশেপাশে তাকাল। সে নিজেকে কিছুটা স্বাভাবিক করতে পেরেছে। দাদিমা সেহেরকে জিজ্ঞেস করল, ফুল, তোর কি এখন ভালা লাগতাসে? সেহের মাথা নাড়ায়। কিছুক্ষণ নীরব থেকে কাপা গলায় বলে, দাদি, আমি মেয়ে বলে কি মানুষ না? সেহেরের এই নিষ্পার ভঙ্গির কথার শুনে দাদির ভেতরটা হু হু করে উঠল, কিন্তু কিছুই বলতে পারল না। কি বলবে সে? আর কি বলেই বা সান্ত্বনা দিবে? আর কতদিন এই অন্যায়বিচার চলবে? সেহের কিছুক্ষণ আনমনে থেকে হালকা হাতে চোখ মুছে দাদিকে বলল, দাদি, আমাকে ওই বাসায় যেতে হবে। কাল রিমনের স্কুল আছে আর রান্নাটাও তো বাকি। এই চুপ কর। যারা তোরে এই আধারাইতে মাইরা উঠানে ফালায় রাখসে তাদের লেইগা এত দরদ একদম দেখাবি না। দাদি পরমুহূর্তে আবার হু হু করে কেঁদে উঠে বলে, এত নরম কেন হস রে ফুল? তোর মারে তোর ওই বাপ মাইরা লাইছে, এখন তোরেও মারতে উইঠা পইরা লাগছে।
তোরে কত কইরা কইলাম ওই বাড়িতো থেইকা আইয়া পর আমাগো কাছে নয়তো ঢাকায় আমার মেজ পুতের কাছে চইলা না। হুনোস না তুই আমার কথা? মাকে ফেলে আমি কোথাও যাব না দাদি। আমার মায়ের স্মৃতি যে ওই বাসার আনাচে কানাচে লেপ্টে আছে, চাইলেও ওই বাড়ির মায়া কাটাইতে পারি না। তাই তো এই অত্যাচার মুখ বুজে মেনে নেই। তখনই চাচি পাশ থেকে বলে উঠল, ওইডা তোর স্বামীর বাড়ি না ফুল যে সব মুখ বুইজা সহ্য করবি। সবকিছুর সীমা আছে, সেই সীমা তোর বাপ আর সৎমা অনেক আগেই পার কইরা ফেলছে। একটা মেয়ে যদি শ্বশুরবাড়িতে মুখ বুজে সব সহ্য করতে পারে তাহলে বাবার বাসায় কেন পারবে না? এ কেমন নিয়ম গো চাচি? দেখ ফুল, তোর বুঝার বয়স হইছে, তাও কেন সব বুঝাও না বুঝার ভান ধরে থাকস? পড়ালেখাও তো তুই করস, তাও বুঝোস না? চাচি, তাদের প্রতি আমি ঋণী। আমাকে এত বছর লালন পালন করেছে, খাইয়েছে, এই অবধি মানুষ করেছে, কি করে সব ভুলে যাই? চাচি আর দাদি এবার চটে গেল সেহেরের কথায়। সেহের মেয়েটা অনেকটা বোকা এবং সৎ। কে বলে তাকে এত সৎ হতে? আর ছোট থেকে যেই অত্যাচারটা করতাসে সেটা? তোর বাপে তোর মায়ের খুনি যায়নাও কুত্তার মতো ওদিকে দৌড়াইতে লজ্জা করে না? আমি কোনো কথাই হুনুম না, তুই আমার বাড়িতেই থাকবি ব্যাস। বলেই দাদিমা কক্ষ ত্যাগ করলেন। চাচিও খাবার আনতে বেরিয়ে গেল। সেহের একদম নিশ্চুপ হয়ে বসে রইল। সেহেরের বাবা কবির এলাকার চেয়ারম্যান। দোতলা বাড়ি তার। তবে সেই বাড়িটা দাদাজানি তৈরি করে গিয়েছিল, কিন্তু সেহেরের বাবা নানা কৌশলে হাতিয়ে নেয়। দাদিমা আগে সেই বাড়িতেই থাকত, কিন্তু সেহেরের সৎমা বাড়িতে আসার পর তাকে বের করে দেয়। ওদের বাড়ি থেকে 15-17 হাত দূরেই সেহেরের বড় জেঠুর বাড়ি। একতলা বিশিষ্ট এই বাড়ি। বড় জেঠু তার কয়েক বিঘা জমির পর্যালোচনা ছাড়াও মাছ চাষ করেন। আলাদা সম্মান আছে তার গ্রামে, কারণ সে কখনো লোক ঠকায়নি। কবিরের কারসাজি সম্পর্কে সকলেই অবগত। লোকটি যেমন অশিক্ষিত তেমনি ভয়ঙ্কর লোভী এবং স্বার্থপর। স্বার্থের জন্য সে সব করতে প্রস্তুত। কবিরের এমন রূপের জন্য গ্রামের সকলে তাকে ভয় পায়। প্রতিবারই কিভাবে যেন কবিরই চেয়ারম্যানের পদ পায়, হয়তো 2 নম্বরই করে। সেহেরের চকির পাশেই একটা জানালা। সে কষ্ট করেছে আলতো লেসরিয়ে জানালার কাছে গিয়ে আকাশের পানে তাকিয়ে রইল। আজ পূর্ণ গোলাকার চাঁদটা দেখা যাচ্ছে। চাঁদের আলোতে চারপাশটা আলোকিত হয়ে আছে। ঝি ঝি পোকার ডাক খুব ভালোভাবেই শোনা যাচ্ছে। সেহের একমনে চাঁদটার দিকে তাকিয়ে আছে। আনমনেই সে একটা জগল ধরল। আমি চাঁদকে বলি, তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি, তুমি মিষ্টি নও, আমার মায়েরই মতো। এই জগলটা সে তার সখী মাঞ্জুর মোবাইলে শুনেছিল। যদিও সেহের তার সৎবোন তোপার সঙ্গে এখনো মিশতে পারেনি। বলা চলে তার সৎবোনের জন্যই সে বেশি মার খায়। কিন্তু কথা হল, তোপাকে কবির সেহেরের মতো মারে না, আদর করে আগলে রাখে। এ নিয়ে সেহের কখনোই কোনো রকম অভিযোগ করে না। তার সৎভাইও আছে, তবে বেশি বড় না, 89 বছরের। তাও তার বিচার বিবেচনা বিচক্ষণ। সে একদমই তার বোন বা মায়ের মতো নয়। রিমন সেহেরকে অনেক পছন্দ করে। কেনই বা করবে না? সেহের যে নিজ হাতে তাকে লালন পালন করেছে, সৎবোন হয়েও মাতৃস্নেহ দিয়েছে। আর সেহেরের সৎমা? সে তো কখনোই নিজের ছেলের খবর রাখত না, তবুও যখন কবির সাহেব আসত তখন ছেলেকে নিয়ে তার কত দরদ। এমন ভাব করে যেন সে ছেলেকে সামলাতে সামলাতে ক্লান্ত। এমন নানান ঘটনার সম্মুখীন হয়েছে সেহের।
সেহেরের সৎমার প্রথম বিয়ে হয়েছিল, কিন্তু সে কিছু সামলাতে পারেনি দেখে শ্বশুরবাড়ি থেকে বের করে দেয় তার 2 মাসের মেয়ে তোপাকে নিয়ে। কবিরের সম্পত্তির প্রতি তার আগেভাগেই লোভ ছিল বিধায় সে নানানভাবে সেহেরের মাকে নিয়ে কবিরের মনে হাজার রকম বিষ ঢেলেছে। এও বলেছে ছেলে সন্তান হচ্ছে বংশের বাতি। সেহেরের চাচি খাবার দিয়ে গেলেও সেহেরের খেতে মন চাইল না। সে একইভাবে এখনো চাঁদটার দিকে তাকিয়ে আছে। স্যার 500 পুশ আপ অলরেডি ডান, তাও কেন আপনি কন্টিনিউ করেই চলেছেন? কারিবের কথায় সাদ থামল। হাত টান দিয়ে বসে উঠে দাঁড়ালো হাত ঝাড়তে ঝাড়তে। সাদের চেহারা এবং গলা বেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। সাদ হাতের রুমালটা খুলতে খুলতে কয়েক ধাপ এগিয়ে গিয়ে পানির বোতলটা নিল। বোতলের মুখ খুলে মুখের মধ্যে ঢেলে মুখ মুছতে মুছতে কারিবকে বলল, আই থিঙ্ক আমার গণনায় কোনো রকম গড়বড় হয়েছিল। ইটস ওকে স্যার। বাট স্যার, নেক্সট শুটিং শিডিউলের সময় তো হয়ে আসছে, আপনি জলদি চেঞ্জ করে হালকা খাবার খেয়ে নিন। সাদ নিজের গলা এবং হাতের ঘামতল দিয়ে মুছতে মুছতে আবারও বলল, শাওয়ার নিতে হবে, তুমি আপাতত নিচে গিয়ে ওয়েট করো। বলেই হাতে থাকা তোয়ালটা গলায় ঝুলালো। এমন সময়ই সাদের বড় বোন রুবাই জিম কর্নারে এসে হাজির হল। সাদ, তুই আবারও কোথাও বের হবি নাকি? হ্যাঁ, সন্ধ্যার পর শুটিং আছে, যেতে হবে। উফ, এই তোর এই শুটিং ফুটিং আর কতদিন চলবে বলতো? আর কত এই অফিস আমি আর বাবা সামলাবো? তোর অফিস তুই না সামলিয়ে আমি কেন সামলাচ্ছি? হ্যাঁ, ভুল বললি। এই অফিস আমার কোনো দিনও ছিল না। আর আমি একদমই অফিসের কাজে ইন্টারেস্টেড না আপু। তুই তো জানিসই এই সাদ বিন সাবরান সবসময় নিজের ইচ্ছাকে প্রায়োরিটি দেয়। সো তুই সামলা আর নিজের ক্যারিয়ার গড়। আহ, কত সংসারবাদী হয়ে গিয়েছে। আমার বিয়ে হয়েছে, তোর না। আমি সংসার সামলাবো নাকি তোর হয়ে অফিস ছুটব? তুই তো বিয়েই করিসনি। করেছি না, শুটিংকে। বলেই তোয়াল দিয়ে চুলের ঘাম মুছতে মুছতে রুবাইয়ের পাশ কেটে বেরিয়ে গেল। আর কারিব তো আহাম্মকের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে। কারিবকে এভাবে হ্যাবলার মতো দাঁড়িয়ে থাকতে দেখে রুবাই বলল, হোয়াট? তোমার স্যার কি অর্ডার দিয়েছে তা গিয়ে পূরণ করো স্টুপিড। বলেই রেগে হনহন করে বেরিয়ে গেল রুবাই। বসন্তী সুন্দর সকালে ফুল হয়ে নিজের অস্তিত্বের সুঘ্রাণ ছড়িয়ে দিয়েছিলি তুই সেহের। তাই তো তোর নাম রেখেছিলাম সেহের। সেহের শব্দের অর্থ সুন্দর সকাল, ঠিক যেমন তুই। এভাবে সুন্দর সকালের মতো মিষ্টি আলো ছড়িয়ে দে মা। আমার দোয়া তোর সাথে সবসময় থাকবে। আসি রে। বলেই সেহেরের মা অন্ধকারে মিলিয়ে গেল। আর সেহের অন্ধকারে হাতরে হাতরে তার মাকে ডাকছে আর কান্না করে যাচ্ছে। একসময় মা বলে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠল সেহের। সেহেরের পুরো শরীর ঘেমে একাকার। জোরে জোরে শ্বাস ফেলছে বারংবার। চোখের কোনো অশ্রুতে ভিজে গেছে। সেহেরের চিৎকার শুনে দাদিমাও হুড়মুড় করে শোয়া থেকে উঠে বসল আর উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি হইল ফুল, এভাবে চিৎকার দিলই কেন? দুঃস্বপ্ন দেখছিস? থাক, কিছু হইব না, আয় ঘুমানোর চেষ্টা কর, আমি ঘুম পাড়ায় দেই। সেহের মাথা নেড়ে দাদিমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল আর তার দাদিমা পরম আদরে মাথায় হাত বুলিয়ে দিতে থাকলেন। একসময় দাদিমা বালিশের সাথে হেলান দিয়েই ঘুমিয়ে গেল, কিন্তু সেহেরের ঘুম আসল না। এক অজানা ব্যথায় ভেতরে ভেতরে কাতর হয়ে যাচ্ছে না। ব্যথাটা অচেনা নয়, অবশ্যই চেনা, কিন্তু বারংবার তার কাছে নতুন হয়ে ফিরে আসে। তার মায়ের সাথে কাটানোর সময়গুলো স্বপ্ন আকারে চলে আসে। হয়তোবা এটা সারাদিন এসব বিষয় নিয়ে চিন্তা করার ফল। সেহের মাথা উঠিয়ে দাদিমার দিকে তাকাল। তখনই চারপাশে আজানের ধ্বনি কানে আসল।
সেহের চোখ মুছে নিজের মাথা থেকে আলতো করে দাদিমার হাত সরিয়ে উঠে বসল। অতঃপর অতি সাবধানে দাদিকে শুইয়ে কাঁথা টেনে দিল। বসন্তকাল চললেও শেষরাতে ঠান্ডাকে আবরণ করে এই কাঁথা অথবা ল্যাপ। বেলার গড়িয়ে গেলে কাকফাটা রোদ আর আধার নামলেই গায়ের লোম দাঁড়ানো শীতল হাওয়া। সেহের দরকার ছিটকিনি খুলে বাইরে বেরিয়ে বাথরুমে ঢুকে পড়ল। বড় জেঠুর বাসায় এই একটাই বাথরুম। অজু করে বেরিয়ে দেখল তা চাচি গায়ে শাল জড়িয়ে সামনের একটা চেয়ারে বসে এদিকেই তাকিয়ে আছে। সেহেরকে দেখতে পেতেই চাচি এগিয়ে এসে বলল, নামাজ পড়বি মা? হ্যাঁ চাচি। তুমি বসে আছো কেন? অজু করার অপেক্ষায় ছিলাম। আর শুন, ঘরে গিয়ে ওয়ার্ড্রবের উপরের দ্বিতীয় ড্রয়ার খুললেই জায়নামাজ পাবি। আচ্ছা চাচি। বলেই সেহের ঘরে চলে এলো। চাচির কথা মতো জায়নামাজ নিয়ে নামাজ পড়া শুরু করল। মোনাজাতে বসে নিজের মায়ের জন্য খুব কাঁদল সেহের। মোনাজাত শেষে জায়নামাজ নিয়ে উঠে দাঁড়াতেই সেহেরের সারা শরীরের যন্ত্রণা একসাথে হামলা করল। এতক্ষণ অনেক কষ্ট করে সহ্য করেছে, এখন আর পারছে না। জায়নামাজ ভাঁজ করে সঠিক জায়গায় রেখে কোনো রকমে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আজ ভোরবেলা হাঁটা তার পক্ষে সম্ভব নয়। ব্যথায় ছটফট করতে করতেই সেহের ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠল সকাল 10টায়। দেয়াল ঘড়িতে সময় দেখে তার চোখ বড় বড় হয়ে গেল। কখনোই সে এত দেরি করে ঘুম থেকে উঠেনি। চাচি তখন হাতে শুকনো মরিচের ডালা নিয়ে উঠোনে যাচ্ছে। সেহের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় কি মনে করে সেহেরের ঘরে উকি দিল। উকি দিয়ে দেখল সেহের জলদি উঠে দাঁড়াচ্ছে। চাচি ডালাটা রেখে রুমে ঢুকে বলল, আরে আরে এভাবে তাড়াহুড়োর কি আছে, চুপচাপ বসো। না চাচি, কি বলো? 10টা বেজে গেল আর আমি পড়ে পড়ে ঘুমোচ্ছিলাম, কেমন দেখায় বলো তো? আর আমাকেও তো ডেকে দিতে পারতে। ডাকিনি কারণ আমি জানি তুই অকারণে দেরি করে ঘুম থেকে উঠিস না। এভাবে ঘুমোচ্ছিস তার মানে নিশ্চয়ই তোর শরীর খারাপ। তাই তো আমি বা মা তোরে ডাকি নাই। যা হোক, আবিদ কলেজ যাওয়ার আগে তোর জন্য ব্যথার ওষুধ আর মলম কিনে দিয়ে গেছে। হাত মুখ ধুয়ে আয়, খেয়ে তারপর ওষুধ নিবি। ওহ চাচি, সামান্য বিষয় নিয়ে টাকা খরচের কি দরকার ছিল? এই চুপ কর। এসব বলবি তো চর খাবি, জানিয়ে হাত মুখ ধুয়ে আয়, আমি উঠানে যাচ্ছি। বলেই চাচি বেরিয়ে গেল। সেহের কিছুক্ষণ চুপচাপ থেকে বেরিয়ে গেল। চাচি তাকে খাইয়ে ওষুধ খাইয়ে দিল ও সাথে পরম যত্নে মলম মালিশ করে দিল। সেহেরের অবস্থার কারণে দাদিমা সেহেরকে কলেজ যেতে দেয়নি। 12টা নাগাদ উঠোনে মোড়া দিয়ে বসে দাদিমা সেহেরের মাথায় তেল মালিশ করছে আর সেহের আরামে চোখ বুজে শান্তি উপভোগ করছে। দাদিমা তেল দিতে দিতে বলে, হ্যাঁ রে ফুল, তুই আসলেই আমাগো ফুল রে, ফুলের মতো চেহারা আবার দীঘল রেশমি চুল। তোর নাম ফুল রাইখা ভুল করি নাই। আচ্ছা দাদি, আমার নাম ফুল রাখলে কেন? দাদিমা হেসে বলা শুরু করে, আমার একখান গোলাপের চারা আছিল। বছরখানেক যত্ন কইরাও ফুল ফুটাইতে পারি নাই। শেষে অনেক হতাশায় ভুগলাম, কিন্তু যখন শুনলাম আমার ছোট নাতনি আইসে হেইদিন দৌড়ায় যাওয়ার সময় এই হঠাৎ গাছের দিকে চোখ যায় আর তা দেইখা আমি সেখানে থম মেরে দাঁড়াইয়া কাইন্দা দেই। দীর্ঘ কয়েক বছর পরে হেইদিনই প্রথম কই হইছিল রে ফুল। সেই সুখে দুলতে দুলতে হাসপাতাল যাইয়া আরেক ফুল পাইলাম, মানে তোরে। কি নিষ্পাপ এবং মাশাল্লাহর চেহারা। তোর চেহারার লাল আভাটা যেন আমার লাল গোলাপের সংকেত ছিল। গোলাপের পাপড়ির ন্যায় ছিল তোর ঠোঁটজোড়া, সেই ঠোঁটের মৃদু নড়াচড়া, ঠোঁটের কোণ বেয়ে লালা ঝরা, সব যেন আমারে আরও প্রাণোচ্ছল করে দিছিল। তাই তো তোর নাম রাখলাম ফুল।
জানোস না তোর সেই অবস্থায় তোর দাদারে দিয়া আঁকা আঁকির মাস্টার আনাইয়া তোর ছবি আঁকাইছিলাম। হেই ছবি এখনো আমার কাছে আছে। তোমার ওই গোলাপ চারা কই দাদি? তোর বাপের বাগানে কবেই তো ময়রা পইরা আছে। বলেই মুখ গোমরা করে ফেলল দাদিমা। সেহের হতাশ হয়ে চুপ করে রইল। তার বাবা সম্পর্কে কিছু বলতে পারবে না সে। কি বলবে সে? বলার মতো কী বা আছে? দুপুরের দিকে সেহের কিছুটা সুস্থ অনুভব করতেই সে রান্নাঘরে চলে গেল তার চাচিকে রান্নার কাজে সাহায্য করতে। চাচি করতে দেয়নি, কিন্তু সেহের জোর করেই রান্না শুরু করে দিয়েছে। চাচি মাছ কাটছে আর সেহের মাছ ভাজছে। আজ ইলিশ ভাজা আর আলুর ভর্তা হবে। সেহের অনেকদিন পর তৃপ্তি সহকারে খাবে আজ। সেহেরের ইলিশ বড্ড পছন্দের, তাই তো দাদিমা সকাল সকাল বড় জেঠুকে পাঠিয়েছে তাজা দেখে ইলিশ মাছ আনাতে। বড় জেঠুও কোনো রকম কথা না বলে তার সেহের মায়ের জন্য বাজারে ছুটেছে। জেঠু আর চাচি সেহেরকে বড্ড ভালোবাসে নিজের মেয়ের মতোই। সেহেরের বাবাও এতটা ভালোবাসেনি যতটা ওনারা ভালোবেসেছে। মাছ ভেজে ভাত বসাতেই দেখল উঠোন দিয়ে রান্নাঘরের দিকেই আসছে আবিদ আর সেহেরের সখী একমাত্র প্রাণের বান্ধবী মাঞ্জু। মাঞ্জুকে দেখে সেহের জলদি হাত ধুয়ে বেরিয়ে এলো। মাঞ্জুর কাছে এসে দুজন দুজনকে জড়িয়ে ধরল। মাঞ্জি তো কাদো কাদো কণ্ঠে বলে উঠল, এ তোর কি হলো সখী? ঠোঁটের আশেপাশে এমন কালো দাগ কেন? কি বিভৎস! সেহের ম্লান হেসে বলে, আরে তেমন কিছু না। ভেতরে আয়। হঠাৎ আবিদ ভাইয়ের সাথে এখানে হাজির হলি? তো কি করতাম? কলেজ যাসনি তাই আবিদ ভাইয়ের সাথে দেখা করি। ওনার মুখে সব শুনে না এসে পারলাম না। পাশ থেকে আবিদ বলে উঠল, হ্যাঁ। আর তোর নাকি সামনে পরীক্ষা আসছে, তাই কলেজের পড়ার জন্য হলেও নিয়ে আসলাম। মাঞ্জু, আমার বোনকে সব দিয়ে দিস, আমি একটু বাইরে গেলাম, কাজ আছে। মাঞ্জু মুখ ভেঙচিয়ে বলল, তোমার কাজ তো শুধু বখাটেগিরি করা। মাঞ্জুর কথায় আবিদ থেমে মাঞ্জুর দিকে তেড়ে আসলে মাঞ্জু চট করে সেহেরের পিছে দাঁড়িয়ে মুখটা কাচুমাচু করে বলে, ফুল বাঁচা আমায়, তোর ওই বখাটে ভাই আমার সাথে বখাটেগিরি করতে আসছে। ফুল, তোর এই বাচাল বান্ধবীকে চুপ থাকতে বল ওরে, কিন্তু আমি বেলমাথা করে বাড়ি থেকে বের করে দিব। টাকমাথা করলে আপনার মাথায় বুঝি ডুগডুগি বাজাবো? তোরা থামবি? আবিদ ভাই তুমি যাও তো, আর মাঞ্জু থামো তুই। সারাক্ষণ লাগিস কেন? তোর মা আর চাচির কানে গেলে দুটোকেই দেবে ধরে কেলানি। তখনই চাচি এসে হাজির হল। কোমরে হাত দিয়ে ভ্রুজোড়া কুচকে বলে উঠল, কে কাকে মারবে রে? আর পুত, এই ভরদুপুরে তুমি কই যাও? খাওয়া দাওয়ার কি হবে শুনি? বাবা যেতে বলেছে মা, আমি যাব আর আসব। কিসের কাগজপত্র দিয়ে দিবে নাকি আমার কাছে? ও আচ্ছা, তাহলে যা, জলদি ফিরিস, আমি ভাত বাড়ছি। আর ফুল, মাঞ্জুকে নিয়ে ভেতরে যাই, কাকফাটা রোদে দাঁড়ানোর মানে হয় না। আচ্ছা চাচি, বলেই সেহের মাঞ্জুকে নিয়ে ভেতরে চলে আসল। ভেতরে এসে দেখল দাদি পানে চুন সুপারি দিয়ে মশলা করছে। মাঞ্জু দাদিকে ডাকল তখনই যখন দাদিমা মুখে পান পড়ল। পান চিবুতে চিবুতে ভ্রু কুচকে বলে উঠল, কি মাঞ্জি, আজ কি মতলবে আসছস হু? তোমার নাতনিরে আজকের পড়া বুঝাইতে গো দাদি। ও আচ্ছা, তাহলে তোরা গল্প কর, আমি দেহি যাইয়া বড় বউর রান্দন কদ্দুর। বলেই আস্তে ধীরে হেঁটে রান্নাঘরের দিকে চলে গেল। এ বাড়ির রান্নাঘরটা বাড়ির ভেতরে না বাহিরে করা হয়েছে। উঠোন পেরুলেই রান্নাঘর, যদিও বেশি দূরে না, অল্প। সেহের কি কাজে বাইরে এসেছিল তখন একটা গাছ থেকে ছোট্ট বড়ই পড়ল ঠিক সেহেরের সামনেই।
সেহের ভ্রু কুঁচকে উপরে তাকালো। পাতাও কয়েকটা ঝরছে, এর মানে নিশ্চয়ই কেউ বড়ইতে ঢিল মেরেছে। সেহের ছোট্ট বড়ই হাতে নিয়ে বাড়ির পেছনের দিকে গেল। কারণ বাড়ির সামনে উঁচু উঁচু দেয়াল হলেও বাড়ির পেছনে দিকে লার্কি আর লম্বা লম্বা গাছে ডাল দিয়ে বাঁধানো। যদিও বেশি উঁচু নয়, তবে ঢিল মারার জন্য যথেষ্ট। সেহের পেছনে এসে উকিঝুঁকি দিয়ে দেখতেই দেখল তার ভাই রিমন হাতে একটা খেলনা নিয়ে দাঁড়িয়ে আছে। ওই খেলনা দিয়েই রিমন ঢিল ছুঁড়েছে সেটা সেহের বেশ বুঝল, কারণ এই ঢিল মারায় তার এই ছোট্ট ভাই খুব অভিজ্ঞ। সেহেরকে দেখতে পেতেই রিমনের চেহারা আনন্দে চিকচিক করে উঠল। সেই ঢিলের খেলনা তার প্যান্টের পকেটে ঝুলিয়ে পায়ের সামনে থাকা একটা প্লাস্টিকের ডিব্বাটা হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়াল। সেহের কিছু বলার আগেই রিমন বলে উঠল, আপু, আজ জানিস বাসায় বিরিয়ানি রান্না হয়েছে, কারণ আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি। আম্মু আমার ভাগে যেটুকু দিয়েছিল সেগুলো তোমার জন্য লুকিয়ে নিয়ে এসেছি। এখন জলদি এই বক্সটা নেও তো। তুই কি করলি ভাই? কে বলেছে তোকে এগুলো আনতে? তোর খাবার তুই খাবি, এখন এগুলো নিয়ে যা বলছি। মা জানলে রক্ষা থাকবে না। রিমন মাথা ডানে বামে নাড়িয়ে বলে, উহু, তোমার জন্য এনেছি, তুমি খাবা ব্যাস। ছোট থেকে নিজের চোখে দেখেছি আমার ওই কেলেঙ্কারি মা আর বোন কি পরিমাণ অত্যাচার করেছে। এসব বলে না ভাই আমার। ওনারা আমায় গুরুজন, গুরুজনদের এসব বলতে হয় না শোনা। গুরুজন বলে কি ঠিক বেঠিক বুঝবে না? দেখো আপু, আমি ওনাদের সম্পর্কে কিছু শুনতে চাই না। এখন তুমি এগুলা নিবে নাকি আমি না খেয়ে পুকুর পাড়ে গিয়ে বসে থাকব? জানো আজ সকাল থেকে কিছু খাইনি। মা ঘুমিয়েছিল, এত ডাকার পরেও উঠেনি, তাই না খেয়েই স্কুল গিয়েছি। এখন তুমি কি চাও, আমার পেটে আরো কয়েকশো ইঁদুর দৌড়াক? সেহের হতাশ হল। সে নেই দেখেই তার ভাইকে এমন না খেয়ে থাকতে হয়েছে। সেহের খুবই লজ্জিত। আর ক্ষুধার্ত ভাইকে কষ্ট না দিয়ে সে বক্সটি নিয়ে বলল, দেখ নিয়েছি, এবার খুশি? এখন জাগিয়ে খেয়ে নে। আচ্ছা আপু, অনেকটা খুশি হয়ে বলল রিমন। যেতে গিয়েও থেমে বলে, বুবু তুমি আমার কাছে কবে আসবে? রিমনের এই কথায় যেন সেহেরের ভেতরটা মেঘের গর্জনের তোলপাড় শুরু হয়ে গেল। করুণ চোখে অসহায় ভাইটার দিকে তাকিয়ে রইল সে। অভিনেত্রী সিনথিয়া বারংবার নিজের স্টেপ ভুল করছে স্বাদের দিকে তাকিয়ে তাকিয়ে। আর স্বাদ এতে চরম রেগে বারবার কাট কাট বলে উঠছে। এবার যেন স্বাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। মিস সিনথিয়া, আপনি কি এখানে আমাকে দেখতে আসছেন নাকি কাজ করতে? নিজের কাজটার দিকে ফুল ফোকাস করুন। আপনার জন্য আমাদের নেক্সট শিডিউল মিস যাচ্ছে। আপনি একজন অভিনেত্রী বলে বারবার ভুল করবেন আর আমরা দেখে যাব এমন কিছু ভাবার চেষ্টাও করবেন না। সকলের কাছেই সময়ের মূল্য আছে, স্পেশালি মাইন। সো গো ফাস্ট, আদারওয়াইজ আই উইল টেক অ্যাকশন। স্বাদ আরও কিছু বলতে গিয়েও বলতে পারল না তার অ্যাসিস্ট্যান্ট কারিবের জন্য। অভিনেত্রী সিনথিয়া মুখটা কাচুমাচু করে মিনতির সুরে বলল, সরি স্যার, আমি আগে থেকে ফুল ফোকাস করব প্রমিস। তো এখানে দাঁড়িয়ে না থেকে গো এন্ড ডু ইউর ওয়ার্ক। বলেই স্বাদ কিছু না বলে নিজের ডাইরেক্টর চেয়ারে বসল। এখানের একটা কথাও স্বাদ ঝাড়ি দিয়ে বলেনি, পুরোটাই শান্ত এবং কড়া কণ্ঠে কথাগুলো বলেছে। স্বাদ এমন একজন মানুষ, তার মাঝে কখন কি চলে তা কেউই বুঝে উঠতে পারে না। আজ স্বাদই শিডিউল নিচ্ছে, কিন্তু এই সিনথিয়ার খামখেয়ালি তার একদমই সহ্য হচ্ছিল না। গম্ভীর প্রকৃতির স্বাদের ভাষ্যমতে, তুমি যাই করো, তোমার রাগের বহিঃপ্রকাশ কখনোই তোমার জন্য সুফল নয়। হয়তো এই জন্যেই স্বাদ এত কম সময়ে নিজের অস্তিত্ব প্রমাণ করতে পেরেছে।
তার টিমের ওয়ার্কাররা যথেষ্ট সম্মান এবং ভালোবাসে সাদকে। সাদ দেখতে সুঠামদেহী, লম্বা এবং সুপুরুষ। সে এই সিনেমা এবং নাট্য পরিচালনাতেই সন্তুষ্ট। যদি তার পরিচালনার পাশাপাশি অভিনয়ও করত তাহলে হয়তো তার আয় আরও বৃদ্ধি পেত। কিন্তু সাদ বিন সাবরান তার ইচ্ছেকেই বেশি প্রায়োরিটি দেয়। তার ইচ্ছের উপর আজ অবধি কেউই উঠতে পারেনি। তবে একজন পারে, সে আর কেউ নয়, তার একমাত্র মা জননী আসিয়া খাতুন। সাদের করা কথায় এবার সিনথিয়া বেশ ভালো অ্যাক্ট করল। সকলে মুগ্ধ নয়নে দেখেছে তার নিখুঁত অভিনয়। এই শিডিউল শেষ হতেই কারিব এসে সাদের সামনে দাঁড়াল। সাদ বোতল থেকে পানি খেতে খেতে বলল, কি বলবে বলো। স্যার, আপনি বুঝেন কি করে আমি কখন কিছু বলতে আসি আর কখন কাজে। সাদ আরেক ঢক পানি খেয়ে বলল, তোমাকে আমি আজ থেকে চিনি না, সেই ভার্সিটি লাইফ থেকেই চিনি। বুঝলাম। তবে বলতে আসলাম, আপনি সিনথিয়া ম্যামকে ভালোই দোজ দিয়েছেন। আরও আগে দেয়া উচিত ছিল। তাহলে আজকের সেকেন্ড শিডিউলটার সময় বদলাতে হতো না। স্যার, আমার কি মনে হয় জানেন? কি? সিনথিয়া ম্যাম আপনাকে পছন্দ করে। সাদ এমন ভাব করল যেন সে কিছুই শুনতে পেল না। আপাতত কিছুক্ষণ আগের রেকর্ডটা মনোযোগ সহকারে দেখছে, আর কারিব হতাশার দৃষ্টি নিয়ে তার স্যারের দিকে তাকিয়ে আছে। এই প্রেম ভালোবাসা আর পছন্দের কথা বললেই যেন সাদের কানে যেন অটোমেটিক সুপারগ্লু লেগে থাকে। বরাবরই সাদ এইসব প্রেম ভালোবাসা খুব নিখুঁতভাবেই ইগনোর করে, যেমনটা এখন করল। কারিবকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে সাদ মিনি টিভিটার দিকে তাকিয়েই বলল, ব্ল্যাক কফি। আনছি স্যার। বলেই কারিব চলল কফির ব্যবস্থা করতে। সে আজ আবারও ভালোভাবে বুঝল তার স্যারকে প্রেম করাতে খুব একটা সক্ষম হবে না। পাগল নাকি তুই? তোরে আমি নরকে তোরে পাঠামু, তুই চিন্তা করলি কি কইরা? কোনো দিনও তোরে ওই বাড়িতো যাইতে দিমু না। অত্যন্ত রেগে কথাগুলো বলল দাদিমা। সেহের দাদিমাকে বোঝানোর চেষ্টা করে বলল, দাদি, আমার বইখাতা সব ওই বাড়িতে দয়া করে বোঝার চেষ্টা করো। আর রিমনটাও ভালো নেই গো, আমার যে ওর এই অবস্থা একদমই ভালো লাগছে না। তো আমি কি করমু? আর তোর বইখাতা আমি আবিদরে দিয়া আইন্না নিমু, তাও তোরে ওই বাড়িতো যাইতে দিমু না। ফুল দেখ, বোঝার চেষ্টা কর। এবার তোর বাবা তোরে পাইলে সত্যি সত্যিই মেরে ফেলবে। তোর কি একটুও প্রাণের ভয় নেই? 2 দিনের দুনিয়ায় প্রাণের ভয় করে কি লাভ ভাইয়া? এর চেয়ে ভালো নয় কি উপর যিনি আছেন তার উপর ভরসা করে চলতে? আবিদ অসহায় দৃষ্টি নিয়ে সেহেরের দিকে তাকাল। সেহেরের চোখে মিনতি। আজ অবধি কোনো দিন তারা সেহেরকে এই বাড়িতে রাখতে পারেনি 1 অথবা 2 দিনের বেশি। কিসের টানে যে সেহের বারবার ওই বাড়িতে চলে যায় তা তাদের অজানা। কিন্তু কেউই চায় না এই অসহায় মেয়েটাকে ওখানে রাখতে। সকলেই জানে সেহেরকে কত অত্যাচার সহ্য করতে হয়। আবিদ একটা দীর্ঘশ্বাস ফেলে সেহেরের সামনে থেকে সরে আসল। দাদিমা হাজার তর্ক বকাবকি করেও সেহেরের সিদ্ধান্ত বদলাতে পারল না। তাই সেও আর কিছু বলতে পারল না। সেহের রাতের খাবার খেয়েই চাচির বাসা থেকে বেরিয়ে গেল। নিস্তব্ধ পরিবেশ। ঝি ঝি পোকার ডাক শুনতে শুনতে সেহের সেই বাড়িতে চলে গেল। দরজায় নক করার মিনিটখানেক পর সৎমা দরজা খুলে দিল। সেহেরকে দেখে সে কোনো রকম রিয়েকশন করল না, সৎমা যেন আগেই জানত সেহের আসবে। সেহের ম্লান হেসে ভেতরে প্রবেশ করে বলল, রিমন কোথায় মা? ঘুমিয়েছে। কোনো কাজ আছে? আর বাবা আসেনি? না, আসেনি। থালা বাসনগুলো আছে, সেগুলো পরিষ্কার কর গিয়ে।
আমি গেলাম শুতে বলেই হাত পা টানতে টানতে ভেতরের রুমের দিকে চলে গেল। সেহের কিছু না ভেবে উপরে রিমনের ঘরে চলে গেল। গায়ে কাঁথা জড়িয়ে গুটিসুটি মেরে ঘুমোচ্ছে তার প্রিয় ভাই। সকালে উঠে বোনকে দেখতে পেয়ে রিমন কেমন রিয়েকশন করতে সেটাই ভাবছে সেহের। মুচকি হেসে ভাইয়ের রুমে গিয়ে ভাইয়ের মাথার পাশে বসল। কিছুক্ষণ পরম যত্নে মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে ঠোঁটের স্পর্শ দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সৎমায়ের কথানুযায়ী চলে গেল কাজ করতে, যদিও সেহের এখনও পুরোপুরি সুস্থ নয় তবুও কিছু বলেনি। গ্রামের প্রায় সকলেই জানে সেহের কি পরিমাণ অত্যাচারিত হয়, কিন্তু সেহের মুখে স্বীকার করে না দেখে কেউ কিছু করতে পারে না। সেহের স্বীকার করলে হয়তো তার বাবা এবং সৎমায়ের সকল কারসাজি একদিনেই ঘুচে যেত। থালা বাসন মেজে ধুয়ে উঠতেই কিছু ভাঙার শব্দ পেতেই সেহেরের টনক নড়ল। ওড়না দিয়ে ভেজা হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে দেখল তার বাবা মাতাল হয়ে এদিক সেদিকে হেঁটে বেড়াচ্ছে। সে নিজের মাঝে নেই। সেহেরের দিকে চোখ যেতেই কবির বিশ্রী হাসি দিয়ে বলল, কিরে ফইন্নির ঝি, এতদিন কোনো নাগরের লগে ছিলি? হ্যাঁ, তোর আবুল নাকি জানি নাম? ও হ্যাঁ আবিদ। ওর তো তোর লেইগা দরদ এক্কেবারে উতলায় পড়ে। তা আর কত নাগর আছে রে? মা বাসায় যে কাজ পইরা ছিল হেইডি দেখছিলি। আমার বউডা কত কষ্ট করছে দুইডা দিন। তোর এই আবুইল্লা কারণে আমার বউডা কতহানি পালছে আমার পুলারে। খবরদার যদি আমার পুলার গায়ে একটা আচরও কাডস তোরে আমি এবার ছাদ থেইক্কা লাথি মাইরা ফেইলা দিম। এমন নানান বিলাপ বকছে কবির। সেহের চুপচাপ শুনছে, কিছু বলছে না। বাবার এসব কথায় কষ্ট লাগলেও কেন জানি কান্না পায় না। কান্নারাও ক্লান্ত এইসব শুনতে শুনতে। একসময় এসব বকর বকর থেমে গেল। কবির সেখানেই লুটিয়ে পড়ে ঘুমে কাত। সেহের লাইট বন্ধ করে নিজের ঘরে চলে আসল। দরজা লাগিয়ে সে চেয়ারে বসে গেল পড়তে। সারাদিন কাজ করে সেহের এই রাতেই নিজের পড়ালেখা শেষ করতে পারে। সৎমা কখনোই চায় না সেহের পড়ুক, তাই সে সারাদিন নানা কাজে সেহেরকে ব্যস্ত রাখে, কিন্তু সেহের যে রাতে পড়ে সেটা তার অজানা। পড়াশোনার জন্য সেহের অনেক কষ্ট ভোগ করেছে, কিন্তু কেউ তার লেখাপড়া দমাতে পারেনি। জেঠু সেহেরের পড়াশোনার খরচ বহন করে, তাই কবির এই বিষয়ে কিছু বলে না। বলা যায়, প্রয়োজনবোধ করে না। সৎমা নানানভাবে সেহেরের পড়াশোনা বন্ধ করতে বললে কবির সবসময় এক কথাই বলে, ওর লেহাপড়া দিয়া আমার কোনো কাম নাই। আমি তো ওর পড়ার খরচ দিতাসি না ভাই, দিতাসে তো খাক সার্গো জুতার বাড়ি। এক কথা শুনতে শুনতে সেহেরের মা ক্লান্ত। তাই সে আর তার স্বামীকে এসব বিষয় নিয়ে কথা বলে না। নিজে আর তার মেয়ে মিলে দমানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। উফফ মা, বলো না তোমার কি হয়েছে? এভাবে মাথায় আইসব্যাগ দিয়ে বসে আছো কেন? উত্তেজিত কণ্ঠে বলে উঠে সাদ। সাদের কথা পাত্তা না দিয়ে মা চোখ বুজে আগের মতোই মাথায় আইসব্যাগ ধরে বসে আছেন। রুবাই হাতে ফাইল নিয়ে ক্যারিডোরে পায়চারি করছে আর ফাইল দেখে দেখে ফোনে কাউকে কিছু বলেই চলেছে। সাদ ফোনে যখন শুনল তার মার এই অবস্থা তৎক্ষণাৎ ছুটে এসেছে। এদিকে তার মাও কিছু বলছে না। আচ্ছা ফ্যাসাদে পড়েছে সাদ। সাদ লম্বা শ্বাস ফেলে খুবই দৃঢ় গলায় বলল, মা তুমি বলবে নাকি আমি যাব? আমার শিডিউল আছে মা, প্লিজ চুপ করে থেকো না। এবার উনি চোখ মেলে তাকালেন আর কড়া কণ্ঠে বলে উঠলেন, সারাদিন এত শিডিউল করে তো ফ্যামিলিকেই ভুলে যাস। মনে থাকে না ফ্যামিলিকেও তোর সময় দিতে হয়? দেখো মা, আমি যথেষ্ট সময় দেই তোমাদের, কিন্তু হঠাৎ এসব বলছো কেন তুমি? নিশ্চয়ই ঘাবলা আছে। ভ্রু কুচকে প্রশ্নটা করল সাদ। মা কাদো কাদো মুখ করে বলে,
সামনে কুরবানির ঈদ। কতদিন হলো গ্রামে যাই না, শাশুড়ির সাথে আলাপ করতে পারি না। তোদের ব্যস্ততা কি এই জীবনে শেষ হবে না? আহ মা, ঈদ আসতে আরো 1.5 মাসের মতো বাকি। আর তুমি এই 1.5 মাস আগে এসে বলছো ঈদ করতে যাবে। এসব চিন্তা ছাড়া আর কিছু কি নেই? এই তুই চুপ কর। সারাদিন আজারে বসে থাকলে এসব চিন্তা আসবেই। এখন আমায় বল, এবার গ্রামে ঈদ করবি? বল। তুমি তাহলে জাস্ট এই কথাটা বলার জন্য আমায় ডেকে পাঠিয়েছ? পাক্কা 1 ঘন্টার জ্যাম সহ্য করে আমি এখানে আসছি তোমার এইসব কথা শোনার জন্য? হায় আল্লাহ, তাহলে তুই কি বলতে চাস? আমি তোকে ডিস্টার্ব করেছি? হায় আল্লাহ, তুমি আমাকে এই দিন দেখালে। সন্তান তার মায়ের জন্য বিরক্ত। মা প্লিজ বাজে বকিও না, আমি অনেক টায়ার্ড, রুমে যাচ্ছি। বলেই উঠে যেতে নিল, তখনই মা বলে উঠে, খেয়েছিস? সাদ থেমে পিছে ফিরে বলে, না খাইনি। তবে আপনার যদি এই অবলা পুত্রের উপর দয়া হয় তাহলে অতি দ্রুত আমার কক্ষে খাবার পাঠিয়ে দিয়ে আমায় ক্ষুধামুক্ত করতে পারেন। সাদের কথায় মা আইসব্যাগ নামিয়ে হু হা করে হেসে দিল। সাদও মুচকি হেসে নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে রুমে এসে দেখল সেন্টার টেবিলে খাবার এবং কফি রাখা। সাদ আগে গিয়ে কফিটাই নিয়ে নিল। কফিতে চুমুক দিতে দিতে কারিবকে ফোন করে জানিয়ে দিল আজ আর সে বেরোবে না। একেবারে কাল 11টা নাগাদ যেন সে চলে আসে। সাদের কথায় ওকে বলে কারিবও কল রেখে দিল। সাদ কাজের সময় বেশি কথা পছন্দ করে না, তাই কারিব কিছু বলেনি। কারণ সে তার স্যারকে ভার্সিটি লাইফ থেকেই চিনে। সাদের থেকে 3 বছরের জুনিয়র সে। একবার সাদের ব্যবহারে কারিব তাকে বেশ পছন্দ করেছিল। তাই সে দিনরাত লেগে থাকত সাদের মন জয় করার জন্য। একবার সাদ বেখেয়ালিভাবে ফোন চালাতে চালাতে হাঁটছিল। সেদিন কারিবের জন্যই আরেকটুর জন্যই ট্রাকের নিচে যায়নি সে। সেই থেকে সাদের আলাদা মমতাবোধ জন্মায় কারিবের প্রতি। সাদ এবার লক্ষ্য করল কারিব তার আশেপাশে থাকার চেষ্টা করে, তাই সাদ কারিবের সাথেই মিশল। সাদের বন্ধুবান্ধব ছিল না বললেই চলে। যত বন্ধু আছে কেউই তার ক্লোজ না। কিন্তু কারিব হয়ে উঠল তার ভালো বন্ধু এবং ছোট ভাই। সাদ তার প্রফেশন কারিবকে নিয়েই শুরু করেছিল। কেন জানি না সাদ তাকে বড্ড ভালোবাসে, আর হয়তো এও জানে তার প্রফেশনে কারিবই তার প্রকৃত বন্ধু হয়ে পাশে থাকবে। প্রতিদিনের মতো সেহেরের আজানের ধ্বনিতে ঘুম ভেঙে গেল। চোখ কচলাতে কচলাতে বাম হাতের দিকে তাকাতেই দেখল সে বই হাতে নিয়েই ঘুমিয়ে গেছিল। সেহের অসুস্থ বিধায় বেশিক্ষণ চেয়ারে বসে পড়তে পারেনি। তাই সে বইটা হাতে নিয়ে বিছানায় শুয়ে শুয়েই পড়ছিল। পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছিল তার জানা নেই। নামাজ পড়ে সে নাস্তা বানাতে চলে গেল। নাস্তা বানানোর আগে 1 কাপ চা খেয়ে নিল। এতে যেন তার মন ফুরফুরে এবং সতেজ হয়ে গেল। শরীরের ম্যাজম্যাজ ভাবটাও কেটে গেল। রুটি ভেজে বেরিয়ে এসে দেখল কবির মেঝেতে নেই। নিশ্চয়ই উঠে গেছে সে। সেহের একটা দীর্ঘশ্বাস ফেলে ছুটল তার প্রিয় ভাই রিমনের কাছে। এখন বাজে সকাল 7:15। রিমনকে হালকা ডাকতেই সে পিটপিট করে তাকাল। সেহেরের হাসিমুখটা দেখে রিমন লাফ দিয়ে উঠে বসল। যখন দেখল সত্যি সত্যিই সেহের বসে আছে তখন ঝাপটে ধরল সেহেরকে। সেহেরও পরম সুখে ভাইকে জড়িয়ে ধরল। বুবু, তুমি এসেছ? তুমি এসেছ আমার কাছে? হ্যাঁ ভাই, আমার এসেছি। এখন উঠো দেখি, 8টায় স্কুল আছে তো। খাবে কি শুনি? স্কুলের কথা শুনে রিমন বিরক্তের সাথে সেহেরকে ছেড়ে দিল। তারপর নাক ফুলিয়ে ঠোঁট উল্টে বলে উঠল,
আমার খুশির সময় কেন স্কুলটা নামটা টেনে আনো বলো তো? যাও, কথা নেই। সেহের হেসে দিল রিমনের কথায়। এরপর রিমনের নাক টেনে মুচকি হেসে বলে, ওরে আমার ভাইটা, বাস্তব জীবনে পড়াশোনা অনেক জরুরি শোনা, তাই এসব বলতে নেই। এখন উঠুন, খেতে হবে তো নাকি? রিমন মাথা নেড়ে উঠে চলে গেল ওয়াশরুমে। সেহের নিচে নেমে ডাইনিং টেবিলে খাবার বাড়তে থাকল। কিছুক্ষণ পর রিমন স্কুলের ইউনিফর্ম পরে নিচে নামল। রিমন চেয়ার টেনে বসতেই সেহের অতি যত্নে ভাইকে খাওয়াতে শুরু করল। রিমনও মজার সাথে খাচ্ছে। রিমনের খাওয়ার মাঝেই সৎমা আড়মোড়া ভাঙতে ভাঙতে ডাইনিংয়ে আসল। জগ থেকে পানি ঢেলে ঢকঢক করে পানি খেয়ে রিমনের দিকে না তাকিয়েই আবার ঘরে চলে গেল। তার চোখে এখনো ঘুম আছে। ঘুমোতে যাওয়ার আগে সেহেরকে বলল, আমার ঘরের পানির জগটায় পানি নেই, পানি ভরে দিয়ে যাস তো। সেহের উত্তরে শুধু আচ্ছা বলল। কিন্তু সৎমা উত্তর শোনার আগেই রুমের দিকে হাঁটা ধরল। তার যেন প্রয়োজন বোধ নেই সেহেরের উত্তর শোনার। সেহের নিঃশব্দে মরিচা ধরা গ্রিলটা ধরে আকাশের পানে তাকিয়ে রয়েছে। মনে তার কালো মেঘের গর্জন দিচ্ছে, মেঘের অশ্রু তার চোখজোড়া বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে। কিছুক্ষণ আগেই তোপা শুধু শুধু সৎমার হাতে চড় খাইয়েছে, সাথে নিজের জন্ম পরিচয় নিয়েও অনেক বাজে কথা শুনেছে, তাও নিজের জন্মদাতা বাবার সামনে, যা সেহেরের সহ্যের সীমানার বাইরে। তোপা কেন তাকে সহ্য করতে পারে না তা সেহের না। সেহের আকাশের পানে তাকিয়ে ভাঙ্গা গলায় বলে উঠল, মা, ও মা, আমার কষ্ট দেখতে পাচ্ছ মা? কেন আমায় এই নরকে ফেলে চলে গেলে? কেন মৃত্যুর আগে ওয়াদা করিয়ে গেলে বাবা এবং সৎমায়ের খেয়াল রাখো নিয়ে? কেন রিমনের জন্য এ বাড়িতে থাকার ওয়াদা দিল মা? তোমার ওয়াদার কথা কাউকে মুখ ফুটে বলতেও যে পারি না মা। আমার অপরাধ কি মা? কেন সবাই আমার উপর এমন অত্যাচার করে? মা, তুমি বলেছিলে না আমি তোমার সুন্দর সকালের লাল টুকি ফুল। তাহলে তোমার এই ফুলটার কপালে সুখ কেন লেখা নাই মা? আর বাবা? আমার বাবা থাকতেও আমি এতিম, আমার জন্ম নিয়ে বাজে কথা শুনতে হয়। বলেই ডুকরে কেঁদে উঠল সেহের। কিছুক্ষণ কেঁদে আপনমনে বলে উঠল, মা জানো, আমার মাঝে মাঝে এই নরক ছেড়ে অনেক দূরে চলে যেতে ইচ্ছা হয়, অনেক দূর। কিন্তু পারি না গো মা। তুমি যেমন আমার কাছে প্রয়োজন, ঠিক তেমনই তোমার কথা। তাই তো যেদিন সৎমা এসে তোমার ওয়াদার কথা বলল, সেদিন থেকে চাইলেও এই বাড়ি আর বাবা, রিমনকে ফেলে চলে যেতে পারিনি। সেহেরের কান্নার মাঝেই সে রিমনের কণ্ঠ শুনতে পেল। দরজার ওপারে রিমন ধাক্কাচ্ছে আর বারবার আপু আপু বলে ডাকছে। আপু আপু। কি হলো, দরজা লাগালে কেন আপু? খাবে না তুমি? আর খাওয়া? ভাইরে, কবে পেট পুড়ে খেয়েছি, আমার কনে পড়ে না রে। এই জীবনটা যে আমার বড্ড কঠিন। আপনমনে বিড়বিড় করে বলল সেহের। রিমনের আবার হাঁক শুনতে পেতেই সেহের নিজেকে স্বাভাবিক করে ভাঙ্গা গলায় বলল, ভাই, আমি খেয়ে নিব। তুই গিয়ে ঘুমিয়ে পড় ভাই, কাল যে তোর স্কুল আছে। আচ্ছা আপু, তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে যেও আর মনে করে খেয়ে নিও। আসছি। বলেই রিমন দরজার সামনে থেকে সরে নিজের ঘরে চলে গেল। দূর থেকে তোপা সবটা দেখতে পেল। রাগে ফুঁসতে ফুঁসতে তোপা আপনমনে বিড়বিড় করে বলে উঠল, ঢং দেখলে বাঁচি না। কিরে তোপা, খাবি না মা? খেয়েছি মা, তুমি গিয়ে ঘুমাও। বলেই এক প্রকার রাগ দেখিয়ে উপরে চলে গেল। সৎমা ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিজের ঘরে চলে গেল। বয়স যত বাড়ছে তার আলসামও যেন সেই হারে বেড়েই চলেছে। ছেলে মেয়ে, সংসার এসব সামলানোর সময় কই? সে নিজে বিশ্রাম নিতেই যে ব্যস্ত।
স্বামী কি করছে না করছে সেটা নিয়েও চিন্তা করে না, সবটা সামলাতে আছে তো সেহের। এই জন্যই সৎমা কখনো সেহেরের বিয়ের কথা উঠায়নি। সেহের চলে গেলে যে সে রাজরানীর মতো সুয়েবসে কাটাতে পারবে না। সাদ একটা সুন্দর বাগানে বসে প্রকৃতি বিলাস করছে। কিছুক্ষণ আগেই শুটিং সেরে সবে বিশ্রাম করতে বসল। নানান ফুলের সুঘ্রাণে চারিপাশটা মৌ মৌ করছে। কিছু কিছু ফুলের ওপর দিয়ে বিভিন্ন প্রজাতির প্রজাপতি উড়ছে, না হয় ফুলের উপর বসে খাদ্য পান করছে। নীল আকাশ, তার মাঝে ভেলার মতো টুকরো টুকরো মেঘ। এ যেন বসন্তের সুখবর। হঠাৎ অদূরে সাদ খেয়াল করল এক অপরূপ হুড়পড়ি আকাশ থেকে নামছে। চেহারা থেকে যেন রূপের ঝলকানি উপড়ে পড়ছে। সাদ মুগ্ধ নয়নে সেই কন্যাটিকে দেখছে। কন্যাটির রূপের ঝলক যেন সাদকে এলোমেলো করে দিচ্ছে। মেয়েটির দীঘল রেশমি কেশ অবাধ্য হয়ে বাতাসের তালে উড়ছে। মেয়েটি অতি যত্নে নিজের অবাধ্য কেশ সামলাচ্ছে। সাদের দেখা যেন শেষই হচ্ছে না। এই মুহূর্তে সাদের ইচ্ছে করছে সময়টা থেমে যাক। এই মায়াবী আর স্নিগ্ধময়ী চেহারা দেখে প্রাণ জুড়াচ্ছে না তার। মনে হচ্ছে সারা জীবন সে এই মেয়েটির দিকে তাকিয়ে থাকলেও তার দেখার তৃষ্ণা মিটবে না। মেয়েটি মাটিতে পাড়া দিতেই সব ফুল উড়ে তার চারপাশটা ঘিরে সুঘ্রাণ ছড়াতে ব্যস্ত হয়ে পড়ে। এই সুঘ্রাণ সাদের নাকেও এসেছে। হঠাৎ ফুলগুলো শুকনো পাতার মতো শুকিয়ে মাটিরে পড়ে গেল। চারপাশে নীল আকাশ যেন অন্ধকারে ঢেকে গেল আর বড় বড় বিজলি পড়তে শুরু করল। সাথে সাথে চারপাশের সকল ফুলগাছে মরে নেতিয়ে গেল। বাজের বিকট শব্দে মেয়েটি কানে হাত দিয়ে চিৎকার দিয়ে উঠল। এবার সাদ উত্তেজিত হয়ে উঠে দাঁড়াল। চোখের পলকে এসব হলো কি করে সেটাই ভেবে চলেছে সে। পায়ে তরল কিছু অনুভব হতেই সাদ পায়ের দিকে তাকাল। এ কি? এ যে রক্ত! সাদ ভীতদৃষ্টিতে চারপাশে তাকাল। পুরো মাটি রক্তের পুকুরে পরিণত হয়েছে, আর এই রক্ত সব মেয়েটির থেকেই আসছে। এবার মেয়েটি মাথা উঁচু করে সাদের দিকে তাকাল। ছলছল দৃষ্টি নিয়ে চাপা গলায় বলে উঠল, আমায় এই নরক থেকে মুক্ত করুন সাদ সাহেব। ওরা আমাকে মেরে ফেলবে। বলেই মেয়েটি অন্ধকারে মিলিয়ে গেল। সাদ লাফ দিয়ে ঘুম থেকে উঠে বসল। ভীষণ হাঁপাচ্ছে সাদ। সাদ আশেপাশে তাকিয়ে দেখল সে তার ঘরে তারই বিছানায় শুয়ে। এসি চলছে, তাও সাদের খুব উষ্ণতা অনুভব হচ্ছে। কপাল থেকে চুল সরাতে যেতেই খেয়াল করল সাদ ঘেমেও গেছে অনেক। সাদ চটজলদি বালিশের পাশে থেকে এসির রিমোটটা হাতে নিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দিল। রিমোটটা রেখে পাশের বেডবক্স থেকে এক গ্লাস পানি নিয়ে ধকধক করে সবটা খেল। সাদের অস্থিরতা যেন কাটছে না। কে ছিল সেই মেয়ে? সাদ মেয়েটার চেহারা মনে করার চেষ্টা করল, কিন্তু সে ভুলে গেছে। সাদ ল্যাম্পটা জ্বালিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকাল। আবছা আলোয় বেশ বোঝা গেল ঘড়ির কাঁটাটা ৩টার মাঝেই আছে। সাদ এসব চিন্তা সাইডে ফেলার চেষ্টা করে আবার শুয়ে পড়ল, কিন্তু তার অনাকাঙ্ক্ষিত ঘুম সহজে ধরা দিল না। ঘুম যেন স্বপ্নের সাথে পালিয়েছে। স্বপ্নের মেয়েটা কেন যেন সাদকে বড্ড পোড়াচ্ছে। স্বপ্ন তো স্বপ্নই, তাও কেন তার এত ছটফটানি? অনেকক্ষণ চেষ্টা করেও ঘুমাতে পারল না। তাই সে উঠে বেলকনি গিয়ে কিছুক্ষণ পায়চারি করল। তাও তার ঘুম আসছে না। অবশেষে আজান দিল। সাদ বেলকনি থেকে ও করতে চলে গেল। নামাজ পড়ে জগিং শেষ করে বাসায় আসতেই দেখল তার মা সবে ঘুম থেকে উঠে রান্নাঘরে যাচ্ছে। সাদ ক্লান্তি সুরে বলল, মা কফি পাঠিয়ে দিও তো, 7টার মধ্যে বেরোতে হবে, কারিব 6:30 নাগাদ চলে আসবে। আয় হায়, সে কি বলিস? আমি তো এখনো রান্নাই করলাম না। আর এখন তো 6টা বাজছে।
আরে মা, এত উতলা হওয়া লাগবে না, সার্ভেন্টকে দিয়ে রাধিয়ে নিয়েছি, এখন জলদি কফি পাঠাও। বলেই স্বাদ উপরে চলে গেল। রাতে না ঘুমানোর ফলে স্বাদের মাথা ধরে আছে, সাথে রয়েছে চোখের অসম্ভব জ্বালা। ঠিক 6:30টায় কারিব এসে হাজির হল। স্বাদ আর কারিব একসাথে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল। মা জেগে থাকলেও বাকিরা এখন ঘুম। রুবাই আর স্বাদের বাবা 89টায় উঠে। তাদের অফিস 10টায়। রুবাই অর্ধেক রাত নিজের হাসবেন্ডের সাথেই কথা বলে কাটিয়ে ফেলে। রুবাইয়ের বিয়ে হয়েছে আরও 4 বছর আগে। রুবাইয়ের হাজবেন্ড তানজিল ইতালিতে বিজনেসে আছে আর সেখানেই তানজিল থাকে। স্বাদের বাবার বিজনেস পার্টনার ছিল তানজিল। একবার বাংলাদেশের এক পার্টিতে রুবাইকে দেখে পছন্দ করে বসে। এর কয়েকদিনের মাঝেই সে বিয়ের প্রস্তাব পাঠায়। তানজিলের বাবা মা নেই, তবুও তানজিলের ব্যবহার খুবই ভালো ছিল। তাই পরিবার থেকে সকলে রাজি হয়ে যায়। রুবাই তখন কোনো অমত করেনি, কারণ তার পছন্দের মানুষ ছিল। তাদের বিবাহিত জীবন ভালোই চলছিল। তানজিল রুবাইকে ইতালিতে নিয়ে সেটেল হয়। এর কয়েক মাস পরেই জানতে পারে রুবাই কনসিভ। এই সুখবর শুনে সেদিনই স্বাদের বাবা মা ইতালির উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু স্বাদের শুটিংয়ের প্রেশার থাকায় যেতে পারেনি। তখন স্বাদ একদমই নতুন ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তাই নিজেকে প্রমাণ করতে তখন তার উপর দিয়ে বেশ চাপ যেত। তবে বিপত্তি ঘটে আরেক জায়গায়। রুবাইয়ের প্রেগন্যান্সির 5 মাসে একটা অ্যাক্সিডেন্টে সে তার বাচ্চাকে চিরতরে হারিয়ে ফেলে। সাথে হারিয়ে ফেলে নিজের মা হওয়ার আনন্দ। সেদিন ডক্টর বলেছিল রুবাই আর কোনো দিন মা হতে পারবে না। একজন নারীর জন্য এর চেয়ে বড় জঘন্য যন্ত্রণা কি বা হতে পারে? রুবাই তখনও ধৈর্য ধরে চুপ করেছিল। বিদেশের মাটিতে তানজিল নামক আপনজন ছাড়া যে তার আর কেউ নেই। সারাদিন রুবাই একা রুমে পড়ে থাকত। তানজিল প্রথম কিছুদিন রুবাইকে সময় দিতে পারলেও পরে অফিসের কাজের জন্য তাকে রাত করে ফিরতে হয়। এই একাকিত্ব জীবনে তার দুঃখ যেন আরও বাড়িয়ে দিচ্ছিল। তাই রুবাই সিদ্ধান্ত নেয় সে বাংলাদেশ নিজের বাসায় থাকবে। আপনজন ছাড়া তার পক্ষে এখানে থাকা একদমই অসম্ভব। তানজিলও অমত করেনি। তানজিল এমন একটা মানুষ, সে রুবাইকে বুঝে ফেলে। 1 সপ্তাহর মাঝেই রুবাই বাংলাদেশ আসে। আর তানজিল রুবাইকে কথা দেয় সে বাংলাদেশে সেটেল হওয়ার আপ্রাণ চেষ্টা করবে। সেদিন থেকে তানজিল দিনরাত চেষ্টা করে গেছে নিজের অফিস এখান থেকে বাংলাদেশে ট্রান্সফার করার জন্য। কিন্তু ইতালির নানান ঝামেলা শেষ করতে করতেই তানজিলের 4 বছর পেরিয়ে গেছে। অবশেষে সে 6 মাস পরেই বাংলাদেশে সেটেল হতে পারবে। তবে মাঝেমধ্যেই প্রিয়তমার সাথে সময় কাটাতে তানজিল দেশে আসত। রুবাই দেশে আসার পর থেকে বাবার সাথেই সে আবার তাদের বিজনেসের হাল ধরে। আর স্বাদ, সে তো কোনো কালেই এমুখ হয়নি। সে সবসময় তার ইচ্ছাকেই প্রায়োরিটি দিয়ে এসেছে। 3টা বছর এত বুঝানোর পরেও স্বাদ রাজি হয়নি। সে নিজের কথা থেকে 1 ইঞ্চিও এদিক সেদিকে হয়নি। আর কতদিন এসব অন্যায়বিচার সহ্য করবি তুই? তোর মাঝে কি রাগ নেই প্রতিবাদ করার মতো? কি করে পারিস কথায় কথায় ওইসব অমানুষগুলোকে ক্ষমা করে দিতে? কপট রেগে কথাগুলো বলল মাঞ্জু। সেহের নিজের মুখের মুখোশ ঠিক করতে করতে ম্লান হেসে বলে, চেরি কার্টার স্কট কি বলে জানিস? উনি বলেছেন রাগ আপনাকে আরও ছোট করে তোলে এবং ক্ষমা আপনি যা তার থেকেও বড় করে। হইছে তোর এইসব ভংচং উক্তি আমাকে শোনাতে আসবি না। ক্ষমা মহৎ গুণ, সেটা সবাই জানে। কিন্তু সকলকে বারবার ক্ষমা করতে নেই। ক্ষমা তাকেই কর যে তোর ক্ষমা পাওয়ার যোগ্য। উফ, কি শুরু করলি বলতো?
এমনিতেই গরমের তাপে অনবরত ঘামছি আর তুই বাবা আর মাকে বকছিস। এই মেয়ে আমি কি শুধু শুধু চেঁচাই? তোর ওই মাতাল বাপরে তো আমার মাগুর মাছে খানা বানাইতে ইচ্ছা করে। ওই অমানুষটার জন্যই তো তোর মুখোশ বাঁধতে হইছে। গরম খুন্তির কালচে দাগ তো এখনো তোর মুখ, থুতনি আর ঠোঁটের চারপাশে রইছে। বিশ্বাস কর একবার সামনে পাই, এক্কেবারে স্যান্ডেল ফিক্কা মারমু। তোর বকবকানি হলে এখন আসতে পারিস, আমার যেতে হবে। যাবি মানে কই যাবি? দাদির কাছে। সেদিনের পর তো বাসা থেকে বের হতে পারি নাই, আজ কলেজ আসছি এই একটা সুযোগ। তোর বইন তোপায় যদি তোর নামে বিচার দেয়? তোপা আপু তো আজ কলেজ যায়নি। সে তো মনে হয় এখনো ঘুমাচ্ছে। এক সেকেন্ড, তুই ওরে আপু ডাকিস কেন? তুই না ওর বড়? তুই তো সেকেন্ড ইয়ারের ছাত্রী আর ওই তোপা তো সবে ম্যাট্রিক দিয়া ইন্টারে উঠছে। ওসব কিছু না, সে বলে দিয়েছে তাকে যেন আপু ডাকি। আর ডাকলেই বা সমস্যা কি? ছোট বড় সকলকেই আপু ডাকা যায়। সেহেরের কথায় মাঞ্জু যেন আরো রেগে বোম হয়ে গেল। সে রেগে উচ্চস্বরে বলে উঠে, তোর আপুর গুল্লি মারি। চ্যাঙ্গা মাইয়ারে আপু ডাকে? এই দুনিয়ার তোর মতো বলদ এই এক পিসি আছে। কেমন পারিস তুই ফুল? যেখানে তোরে কেউ রেসপেক্ট করে না সেখানে কি না তুই মরতে যাস? যা ইচ্ছা কর, আমি তোর সাথে আর নাই। যা গিয়ে আরো ঝাঁটার বাড়ি খা। বলেই মাঞ্জু সেহেরকে রেখেই উল্টোদিকে হাঁটা ধরল। সেহের নিশ্চুপ হয়ে মাঞ্জুর যাওয়া দেখছে। মাঞ্জু আগেও এমন রাগ দেখিয়ে কথা বলেছিল, তবে তার রাগ বরফের মতোই খুব জলদিই গলে যায়। রাগ যেতেই মাঞ্জু সেহেরের কাছে এসে তার গলা জড়িয়ে বসে কাদো কাদো গলায় কথা বলতে শুরু করে দেয়। সেহের আপাতত সেই মুহূর্তেরই অপেক্ষায় আছে। ভাবতেই সেহের মুখোশের আড়ালেই মিষ্টি হাসি দিল। এই একজন সখী সেহের বেশ ভাগ্য করে পেয়েছে। এই একটা মানুষই তার সুখ দুঃখের ভাগিদার হয়। কিন্তু সবাইকে কি তার ভেতরের কষ্টটা বলা যায়? সেহের একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে জেঠুর বাসার দিকে চলে গেল। দাদি সেহেরকে অনেক সময় নিয়ে জড়িয়ে ধরেছিল আর চাপা স্বরে কাঁদছিল। সেহেরকে সে একবারের জন্যেও ছাড়েনি। এত করে সেহের সামলানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই সফল হল না। দাদিমা বিলাপ করতে করতে শুধু কেঁদেই যাচ্ছিলেন। আবারও সেহেরের সুখাবারের দেখা মিলল। কারেন্ট না থাকায় চাচি সেহেরকে বাতাস করছিল আর সেহের তৃপ্তি নিয়ে খাচ্ছিল। হাঁসের মাংস, মিনি চিংড়ি মাছের ভর্তা, লাল শাক সাথে শসা, পেঁয়াজ, টমেটোর সালাদ। জম্পেশ খাওয়া হল সেহেরের। খাওয়া শেষ হতেই সুখের ঢেকর তুলল সে। নাতনির মুখে তৃপ্তির হাসি দেখে দাদিমার প্রাণ যেন জুড়িয়ে গেল। হাত ধুয়ে বসে ঘড়িতে তাকিয়ে দেখল দেরি হয়ে গেছে। সেহের তৎক্ষণাৎ গামছা দিয়ে হাত মুখ মুছে সকলকে বিদায় দিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। সেহের থাকাকালীন আবিদকে দেখতে পায়নি। হয়তো কোনো কাজে বাসার বাইরে ছিল। সেহেরদের বাসা জেঠুর বাসা থেকে বেশি দূরে নয়, জাস্ট 15 ধাপের পথ। তবে সেহের বাড়িতে না গিয়ে আগে পুকুর পাড়ে গেল। পুকুর পাড় থেকে নরম কাদামাটি নিয়ে কোনোরকম নিজের জামার কিছু অংশে লাগিয়ে নিল। লাগানো শেষ হতেই পুকুরের পানিতে হাত ধুয়ে আল্লাহর নাম নিতে নিতে বাসার দিকে গেল। বাসায় গিয়ে দেখে বাঁশের সোফায় পায়ের উপর পা তুলে টেলিভিশন দেখতে ব্যস্ত তার সৎমা। সেহের একটা শুকনো ঢেকুর তুলে বিড়বিড় করে বিসমিল্লাহ বলে বাসায় প্রবেশ করল। সৎমা কোনা চোখে সেহেরের দিকে তাকিয়ে আবার টেলিভিশনের দিকে তাকাল। হঠাৎ কি মনে করে টিভি বন্ধ করে রিমোটটা রেখে সেহেরের দিকে ফিরল। সেহের চুপচাপ তার দিকেই তাকিয়ে আছে।
আজ আবার বোম ফাটবে যা সেহের বেশ ভালোভাবে বুঝতে পারছে। কিরে নবাবের ঝি, ভরদুপুরে কই গেছিলি? ঘরে যে কতটি কাম আছে সেইগুলা দেখছিলি? ছাগলের বাচ্চা, আমার খাস আমার পোরস আবার আমার টাকায় আনন্দ ফুর্তি করতে গেছিল। হারামজাদি, মা বাবা ডেকে পাঠিয়েছিল খালের দিকে জালে পাথর বাঁধানোর জন্য। দেখো আমার জামাতেও কাদা লেগে আছে। সৎমার কথা শেষ করতে না দিয়ে সেহের বলল। ছলো দৃষ্টি নিয়ে জামার কাদা লাগা অংশটুকু দেখালো সৎমাকে। কাদা দেখে উনি কিছুটা নরম হলেন, তাও গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আচ্ছা বুঝলাম, এখন যা থালা বাসন আর জামা কাপড় ধুয়ে দে, এগুলা শেষ হইলে উপর তলা মুছবি। আজ আমার ভাগ্নে আইতাসে, তার আপ্যায়নে যাতে কোনো ত্রুটি না থাকে। বলেই উঠে চলে গেল। এদিকে ভাগ্নের শুনে সেহের কেঁপে উঠল। সৎমায়ের ভাগ্নের নাম রাফসান, লুচ্চামিতে মাস্টার সে। সেহেরকে সে নানানভাবে উত্ত্যক্ত করার ধান্দায় থাকে আর সবার সামনে নিষ্পাপ বান্দার মতো থাকে। রাফসানকে সেহেরের দুচোখে সহ্য হয় না। সৎমা যাওয়ার আগে বলে গেল, আর হ্যাঁ, বেসিনের ধারে পান্তা ভাত রাখছি, কালকের বাসি তরকারির আলু পটল ছিল সেগুলা দিয়া খাইয়া নিস। সেহের উত্তরে শুধু মাথা নেড়েছিল। ব্যাগটা রুমে গিয়ে রেখে একটা লম্বা গোসল দিল। গোসল শেষ করে রুম থেকে বেরিয়ে সৎমায়ের রুমের দিকে গেল। রুমে গিয়ে দেখে সৎমা ঘুমে কুপোকাত। সেহের আস্তে করে দরজা ভিজিয়ে দিয়ে রান্নাঘরে চলে গেল। তার তো পেট পুরো ভরা, এসব খাওয়া তার পক্ষে সম্ভব নয়। আবার এই পান্তা ভাত পড়ে থাকলে আরও খারাপ কথা শোনা লাগবে। সেহের ভেবে পাচ্ছে না সে এখন কি করবে। পরমুহূর্তে কিছু একটা মনে হতেই একটা কড়াইয়ে পান্তা ভাত নিয়ে বাড়ির পেছনে দিকে চলে গেল। দূরে একটা কুকুর দেখতে পেতেই কিছুটা ঝোপে গিয়ে পান্তা ভাত ফেলে দিল। পান্তা ভাত ফেলা দেখে কুকুরটা দৌড়ে ঝোপের কাছে চলে আসল। খাবার পেয়ে চটজলদি খাওয়া শুরু করল। সেহের হাঁটু গেড়ে বসে কুকুরটার খাওয়া দেখছে। কুকুরটা তৃপ্তি নিয়ে খেয়ে লেজ নাড়তে নাড়তে জিহ্বা দিয়ে ফাঁস ফাঁস করে কিছুক্ষণ সেহেরের দিকে তাকিয়ে চলে গেল। সেহেরও নাটিটা নিয়ে ভেতরে চলে এলো। থালা বাসন ধুয়ে উঠে দাঁড়াতেই রিমন এসে হাজির হল। বুবু বুবু, একটা লোক কুলফির আইসক্রিম এনেছে। মানে? অনেকটা অবাক হয়ে বলল সেহের। আরে, মানে হলো ওই স্কুলের সামনে যে কুলফিওয়ালা কুলফি আইসক্রিম বিক্রি করত উনি আমাদের বাসার এদিকে আসছে। চলো না, কুলফি কিনে দাও। টাকা কই পাবো ভাই? আমার কাছে জমানো কিছু টাকা আছে, তুমি চলো। না আরে ভাই, তুই একা গিয়ে কিনে আনো। মা একবার টের পেলে আমাকে আস্ত রাখবে না। আরে ধুর, কিছু হবে না, আসো। বলেই সেহেরের হাত ধরে টানতে টানতে বেরিয়ে গেল। সেহের এত বলেও রিমনকে থামাতে পারেনি। শেষে সেহেরকেই কিনে আনতে হলো রিমনের জন্য 2টা কুলফির আইসক্রিম। রিমন একটা নিয়ে অপরটা নিল না। সেহের ভ্রুজোড়া কুঁচকে বলল, একটা নিলি কেন ভাই? এটাও নে আর জলদি খা। যা, কাঠফাটা রোদ গলে যাবে তো। ওটা তোমার জন্য আপু, তুমি খাও। আমার জন্য মানে? আহ বুবু, এত মানে করো কেন? তুমি আর আমি মিলে খাবো দেখেই তো দুটো কিনেছি। সেহের আর কি বলবে। গরমে তারও আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তাই সে নিজেও খেল। খাওয়া শেষ করে পানির মোটর ছেড়ে জামাকাপড় ধোয়ার জন্য ছাদে গেল। ছাদের এক কর্নারে কল আর সাথে জামা প্লাস কাপড় ধোয়ার জায়গা করা আছে। সকালে অনেকটাই ধুয়ে ফেলেছিল সে, তাই এখন 24টা জামার বেশি নেই।
সেহের আধোয়া জামাকাপড় সহ জরুরি সাবান বালতি মগ নিয়ে ছাদে চলে আসলো। ছাদের কর্নারে বসে জামাকাপড় কাচাকাচি করে শুকোতে দিয়ে দিল। কাজ করতে করতে সেহের ক্লান্ত হয়ে বসে পড়ে। রোদের তাপ এখনো কমেনি। গরমে সেহের ওড়না দিয়ে কপালের ঘাম মুছল। স্যার, আপনার কফি। সাদ ফোন থেকে চোখ সরিয়ে মাথা উঁচু করে কর্মচারীর দিকে তাকাল। কর্মচারীর হাতে কফি দেখে সাদ ভ্রু কুঁচকে বলল, আমি তো কফি চাইনি। তাহলে হঠাৎ? কারিব সারি তো পাঠালো। ওহ আচ্ছা, তাহলে সেন্টার টেবিলে রেখে চলে যাও। কর্মচারী মাথা নাড়িয়ে কফির মগটা রেখে নিজের কাজে চলে গেল। সাদ না চাইতেও কফিটা নিয়ে মুখে দিতে যেতেই তার হঠাৎ চোখ গেল অদূরে দাঁড়ানো অভিনেত্রী সিনথিয়ার দিকে। সিনথিয়া রহস্যময়ী হাসি দিয়ে সাদের দিকে তাকাল। সাদ তার দিকে তাকাতেই সিনথিয়া জলদি হাসি থামিয়ে অন্যদিকে তাকাল আর এমন ভাব ধরল যে সে খুব ব্যস্ত। সাদের সন্দেহ হল, তাই সে সিনকথিয়ার দিক থেকে চোখ ফিরিয়ে সেন্টার টেবিলে একটা প্লেটে থাকা চামচ হাতে নিয়ে কফিতে ঢুকাল। কিছুক্ষণ আলতোভাবে নেড়ে চামচ উঠিয়ে দেখল চামচে সাদা সাদা কিছু ছোট কণা। সাদ ভ্রু কুঁচকে শব্দহীন হাসি দিল। তখনই কারিব দৌড়ে এসে বলল, স্যার, কাল না আমাদের নরসিংদী শুটিং আছে। আজ রাতেই তো রওনা হতে হবে। কারিবের একটা কথাও সাদের কানে ঢুকেছে বলে মনে হয় না। কারিবের আর কিছু বলার আগেই সাদ এক কর্মচারীকে ডেকে কি যেন বলল। কর্মচারী মাথা নাড়িয়ে কফির মগটা নিয়ে চলে গেল। সিনথিয়া মেকআপ ঠিক করছিল, তখনই এক কর্মচারী তার সামনেই পা মুচকে যায়, যার ফলে সব কফি সিনথিয়ার ড্রেসে গিয়ে পড়ে। ভাগ্যিস কফিটা ঠান্ডা ছিল। এই দৃশ্য দেখে সাদ নিঃশব্দে হাসল। সিনথিয়া সাংঘাতিক রেগে উঠে দাঁড়াল। কর্মচারী তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে বারবার সরি বলতে লাগল। অবস্থা খারাপের দিকে যাওয়া পূর্বেই সাদ সেদিকে গিয়ে সিনথিয়া আর কর্মচারীর মাঝে ঢুকে বলল, মিস সিনথিয়া, আপনার নেক্সট শিডিউলে তো ড্রেস চেঞ্জ করার কথা, আপনি তা না করে এখানে দাঁড়িয়েছেন কেন? মিস্টার সাদ, দেখুন আপনার কর্মচারী কিভাবে আমার ড্রেসটা নষ্ট করল। এদের তো ম্যানারলেস বলতে কিছুই নেই। আপনি কি এমন ভেবে এই মূর্খগুলোকে কাজে রেখেছেন? ড্রেসে কফি ফেলেছে, সো হোয়াট? আপনিও যেমন মানুষ, ওরাও তেমন মানুষ। আপনি যদি শুটিং এ গিয়ে মিস্টেক করেন তো ওরা এখানে ছুটাছুটি করতে গিয়ে মিস্টেক হতেই পারে, সিম্পল। মানুষ মাত্রই ভুল। আর আপনি সেখানে ভালোভাবে ইটস ওকে না বলে লেম ওয়ার্ড ইউজ করে চলেছেন। আপনার অভিনয় যেমন পেশা, তেমনি ওদের পেশা আছে। সো সব পেশাকে উঁচু নিচু না দেখে সমানভাবে রেসপেক্ট দিন। আপনাদের দৃষ্টির ছোটখাটো কর্মচারীর জন্যই আপনারা এত উঁচুতে গিয়ে পৌঁছতে পারেন, সো রেসপেক্ট দেম। নাও নো মোর ওয়ার্ড, গো ফাস্ট এন্ড লিভ দিস টপিক। কর্মচারী সহ সকলে যে যার কাজে গেল। সিনথিয়া নিজের ড্রেস ঝাড়তে ঝাড়তে সাদের পাশ কেটেই যাচ্ছিল, তখনই সাদ হালকা সুরে বলে উঠল, কফিতে আরও ভালো করে স্লিপিং পিলটা মেশানো দরকার ছিল আপনার। বলেই বাঁকা হাসল্প সাদ। সিনথিয়া থেমে বিস্ময়ের দৃষ্টিতে সাদের দিকে তাকাল। পরে সাদের কথার মানে বুঝতে পেরে মন খারাপ করে বলে, একটাবার বেডো পার্টনার করলে কি হয় সাদ? জাস্ট ওয়ান নাইট। আবারও হাসল সাদ। হাসতে হাসতেই বলল, আপনাদের মতো নীচ মানুষদের বেড পার্টনার বানাবো? হা হা, নো ওয়ে। আমার বেড পার্ট অনলি আমার ফিউচার ওয়াইফ হবে। আমাকে কি সুযোগ দেয়া যায় না? একদমই না। আপনার মতো লুজার আর চিফ মাইন্ডেড মেয়েদের না কোনো দিন পাত্তা দিয়েছি আর না কোনো দিন দিব।
মাই জার্নি ফর অনলি ওয়ান পারসন, যার পুরোটা মন জুড়ে থাকবো আমি, শুধু আমি, যার মনে থাকবে না কোনো নোংরামির চিহ্ন। আন্ডারস্ট্যান্ড? সিনথিয়া রাগে ফুঁসতে ফুঁসতে চেঞ্জিং রুমের দিকে হনহনিয়ে চলে গেল। রাফসান এসেছে মিনিট 5 হবে। সেহের কিচেনে হাতে চা আর বিস্কুটের ট্রে নিয়ে থরথর করে কাঁপছে। রাফসানের লালসার দৃষ্টি সেহেরের একদম পছন্দ নয়। রাফসান বারবার তাকে বিভিন্নভাবে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু সেহের বারবার তাকে এড়িয়ে চলে। সোফার ঘর থেকে সৎমার হাসির শব্দ শোনা যাচ্ছে। তখনই বিকট চিৎকার দিয়ে সৎমা বলে ওঠে, কিরে সেহের, এতক্ষণ লাগে নাকি চা বিস্কুট নিয়ে আইতে? সেহের একটা লম্বা শ্বাস ফেলে আল্লাহকে ডেকে কিচেন থেকে বেরিয়ে আসল। সামনের রুমে এসে দেখে তোপা মা এবং রাফসান বেশ হেসে হেসে কথা বলছে। সেহেরের দিকে চোখ যেতেই কেমন বিশ্রীভাবে সেহেরকে উপর থেকে নিচ পর্যন্ত দেখতে লাগল। সেহের না তাকিয়ে বুঝতে পারছে রাফসান তার দিকেই তাকিয়ে। সেহেরের প্রচণ্ড অস্বস্তি হচ্ছে, তাই সে ট্রেটা টিটেবিলে রেখে চলে আসতে নিতেই রাফসান বলে উঠল, লেবুর শরবত হবে সুন্দরী? রাফসানের এমন কথায় সেহের থম মেরে দাঁড়িয়ে গেল। সেহেরকে সুন্দরী বলায় তোপা মুখ বাঁকা করে বিরক্তির সুরে বলল, ওকেই তোমার সুন্দরী লাগে ভাইয়া? কই, আমাকে তো কখনো সুন্দরী বললে না? রাফসান হেসে তপার গাল টেনে বলল, তুই তো সুন্দরী বটেই, তবে অল্প। কিরে সেহের, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ছেলেটা মুখ ফুটে শরবতের কথা বলল আর তুই দাঁড়িয়ে আছিস? যা গিয়ে শরবত বানা। জি মা। বলেই দ্রুত সেই ঘর ত্যাগ করল সেহের। ঘৃণায় সব কেমন তা গুলিয়ে যাচ্ছে। তার মন বারবার বলছে আজ খারাপ কিছু ঘটবে। সেহের মাথা উঁচু করে চোখ বুজে মনে মনে দোয়া করতে লাগল, হে মাবুদ, আপনি আমার আগমন বিপদের হাত থেকে রক্ষা করুন। এই রাফসান ছেলেটার হাত থেকে আমায় বাঁচাও। চলবে।